হ্যাঁ, ভিডিও ওপেন হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সরাসরি এবং যে ভিডিও ক্লাস যারা পরবর্তী যারা দেখবে তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রথম ভিডিও ক্লাস। গতকালকে আমরা করেছিলাম কিন্তু সেটা আসলে দেওয়া হয়নি। আজকে থেকে যে ক্লাসগুলো হবে সবগুলা তোমরা ইউটিউবে পাবা, এবং যারা ক্লাসটা করে নাই তারাও সেই সবগুলো ক্লাস ইউটিউবে পাবে। এখন থেকে ধারাবাহিকভাবে ইন্টারমিডিয়েটের যে ইংরেজি তৃতীয় পত্রের যে ক্লাসগুলো আছে এবং অল সাবজেক্ট আমি চেষ্টা করব সকল ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে। তোমরা যারা ক্লাসগুলো করবা দুইটা কাজ করবা, লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা, যাতে তোমাদের পরবর্তী যারা ছোট ভাই বোন আছে অথবা যারা এটা নিয়ে পড়াতে চায় এবং যারা এটা পড়াতে চায় কোনো টিচার ইচ্ছা করলে আমার এই ক্লাসটা দেখলে তাদের জন্য অনেক উপকার হবে। আমি খুব শর্টকাটে খুব সহজেই সহজ কৌশল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা আজকে পড়বো হচ্ছে ইংরেজি তোমাদের সেকেন্ড পেপারের দ্বিতীয় কোশ্চেন নাম্বার 2, যেটা আসে শর্ট সিলেবাসে, ফ্রেজ এন্ড ওয়ার্ডস। সবাইকে বইটা নিয়ে আসছো? ইংরেজিতেও তো বই নিয়ে আসছো? বইটা হলে আমার জন্য হেল্প হবে একটু বেশি। ক্লাসে সবসময় বই নিয়ে ক্লাস করবা, এতে সুবিধা হবে। বই খাতা কলম নিয়ে ক্লাস করলে তোমার জন্য সুবিধা হবে। আর আমি বোর্ড কোশ্চেনের আলোকে যেহেতু পড়াবো, বোর্ড কোশ্চেন থেকে সরাসরি প্রশ্নগুলো উঠিয়ে দিব এবং ওইটার সলভ দিয়ে কিভাবে সলভটা করতে হয় সেভাবে আমরা আলোচনাটা করবো। হ্যাঁ, আমরা প্রথমেই একটা বোর্ড নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা 2018 সালে, হ্যাঁ, যারা আসেনি তারা পরবর্তী আসবে এবং ক্লাসটা পরবর্তী দেখে নিতে হবে। 2018 সালের যে বোর্ড কোশ্চেনটা আসছে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো আমাদের এই ফ্রেজ ওয়ার্ডে হচ্ছে কিছু কিছু শব্দ থাকবে ফ্রেজাল ওয়ার্ড, অর্থাৎ কয়েকটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়। এই ফ্রেজটা একটা অর্থ দিয়ে থাকে, অর্থাৎ এই দুইটা বাক্য অথবা দুইটা ক্লোজ কে সংযোগ করার জন্য আমাদের এই ফ্রেজ শব্দগুলো ব্যবহার করা হয়। বুঝতে পারছো? এর মধ্যে প্রথম যে ফ্রেজটা আমরা এই ক্রমান্বয়ে ফ্রেজগুলো লিখবো, তাদের অর্থ সহ লিখে দিব এবং কোনটা কোন জায়গায় বসবে এটা খুব সহজেই, কেউ অর্থ না পারলেও সমস্যা নাই, যদি আমার টেকনিকটা মাথায় রাখতে পারে তাহলে অর্থ না পারলেও সে লিখতে পারবে। দেখো প্রথম যে ফ্রেজটা হচ্ছে আমরা যেই তবে ফ্রেজ ওয়ার্ডটাকে পড়ার জন্য বোঝার জন্য তোমাদের টেন্সটা একটু মাথায় রাখতে হবে। টেন্সটা যে যত ভালো পারবে সে কমপ্লিটিং সেন্টেন্স, ফ্রেজ ওয়ার্ড, রাইট ফর্ম, ভার্ব, নারেশন এগুলো ভালোভাবে করতে পারবে। তো দেখো প্রথম যেটা হচ্ছে এজ ইফ। ঢাকা বোর্ড 2018 সালের যে কোশ্চেনটা, এটা কম্বাইন্ড বোর্ড ছিল। প্রথমটা হচ্ছে এজ ইফ। এজ ইফ এর সাথে আরেকটা ফ্রেজ আমরা যুক্ত করতে পারি, এটা হচ্ছে এজ ধো। এজ ইফ এজ ধো এটার অর্থ হচ্ছে যেন। অর্থ কি? এজ ইফ এজ ধো অর্থ কি? যেন। তাহলে এজ ইফ অথবা এজ ধো অর্থ হবে যেন। এটা দুইটা ক্লোজের মাঝখানে বসতে পারে, অথবা কখনো কখনো সাধারণত দুইটা ক্লোজের মাঝখানে বসে ওরা এজ ইফ এবং এজ ধো। এজ ইফ এবং এজ ধো এটার অর্থ কি? যেন। এখন এটা কিভাবে আমরা ব্যবহার করব, এটার জন্য আমাদের মাথায় রাখতে হবে এটা যে কানে বসবে তার এই পাশে একটা ক্লোজ থাকবে এবং এই পাশে একটা ক্লোজ থাকবে। দুইটি ক্লোজ ভিন্ন ভিন্ন টেন্সে হবে। এই পাশের ক্লোজটা যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে এজ ইফ এর পরের যে ক্লোজটা সেটা হবে পাস্ট সিম্পল। কি হবে? অর্থাৎ শূন্যস্থানের আগে পরে দুটি ক্লোজ, দুইটা টেন্স হবে, একটা প্রেজেন্ট হলে অপরটা পাস্ট হবে। আর এই পাশে যদি পাস্ট সিম্পল হয় তাহলে এই পাশেরটা হবে কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি, যেমন রহিম বিহেভস ড্যাশ। রহিম বিহেভস ড্যাশ হি ওয়ার এ ম্যাচ। হি ওয়ার এ ম্যাচ। তাইলে রহিম বিহেভস, রহিম এমন আচরণ করে যেন, এখানে কি হবে? এজ ইফ অথবা এজ ধো। এজ ইফ হি ওয়ার এ ম্যান। রহিম এমন আচরণ করে যেন সে একজন পাগল, যেমন সে একজন পাগল। তার মানে এই পাশে দেখো বিহেভস এর সাথে কি আছে? এস বাই এস আছে। আর এই পাশে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রেজেন্ট সিম্পল টেন্স। এই পাশে দেখো ওয়্যার আছে ফার্স্ট টেন্স, তার মানে এই পাশে পাস্ট সিম্পল টেন্স। যদি এরকম হতো যে
এরকম থাকতে পারতো হি acted dash he had been a hero সে এমন ভাবে অভিনয় করে যেন হি হ্যাড বিন এ হিরো সে একজন কি নায়ক হি একজন নায়ক তার মানে আমরা লিখতে পারি যেখানে কি এস ইফ অথবা এস ডু এই দুটার ব্যবহার আমরা শিখে দিলাম যে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই এস ইফ এবং এস ডু এর পরে ক্লোজটা হবে ফার্স্ট সিম্পল টেন্স যদি এই পাশে ফার্স্ট সিম্পল টেন্স হয় এস ইফ এস ডু এর পরে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার এটা ছিল আমাদের এস ইফ এবং এস ডু এর ব্যবহার দ্রুত লিখে ফেলো এখানে আমাদের সায়েন্স আর্টস কমার্স তিন গ্রুপে শাখা আছে সবাই করতে পারবে ওদেরকে যোগাযোগ করতে বলো তোমাদের বেঁচে না সায়েন্সের বলতে ওদের তো আলাদা সাবজেক্ট আলাদা পড়বে যদি কেউ চায় না যোগাযোগ করে না যদি কেউ চায় আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করার ঠিকানা আছে ওই ভিডিওটা দেখে নিতে পারবে এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে ওদেরকে আমার নাম্বার দিয়ে দিবে ঠিক আছে সবার লেখা শেষ যারা ভিডিওটা দেখছো তোমরা ইচ্ছা করলে একটু ডাবল স্পিডে এই ক্লাসটা দেখতে পারো behaves তো করো সবাই একটু ফাস্ট করো এরপর ক্লোজটা ফ্রেজটাকে আমি পড়াবো সেটা হচ্ছে একই সাথে আছে হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এটা দ্বারা বোঝায় বাধ্য বোঝায় কি বোঝায় বাধ্য অথবা দরকার কোনো কাজ করা দরকার আমাদের পড়া দরকার আমাদের পড়তে হবে সরকারের কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার বা নিতে হবে এরকম বাধ্যবাধকতা বোঝালে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করতে পারবো এরপরে যে ক্লোজটা যুক্ত হবে হ্যাড টু হ্যাজ টু হ্যাড টু এর পরে যে ক্লোজটা থাকবে তার সিস্টেম হচ্ছে এরপরে ভার্বের ওয়ান থাকবে অর্থাৎ শূন্যস্থানের পরে ভার্বের কি ফর্ম থাকবে ভার্বের ওয়ান থাকবে প্লাস এক্সটেনশন থাকবে প্লাস কি থাকবে এক্সটেনশন থাকবে তাহলে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এরপর এটা দ্বারা বোঝায় বাধ্যকতা বোঝাবে অথবা কোনো কিছু করা দরকার অর্থে ব্যবহার করা হবে এরপরে শূন্যস্থানের পরে কি থাকবে ড্যাশের পর থাকবে ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন থাকবে যেমন আমাদের কোনো কিছু করা দরকার এরকম হইলে যেমন আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে বা আমার খাওয়া দরকার এটা একটা एग्जांपल দিতে পারি আমরা যেমন হি read attentively দেখো হি attentively কারণ সামনে তার পরীক্ষা তার কি করা উচিত মনোযোগ সহকারে পড়া দরকার এখানে উচিত অর্থ হলে অন্যটা চলে আসবে হেড বেটার চলে আসবে দরকার হইলে হবে হি হ্যাজ টু তাকে দরকার তার পড়া কি দরকার কারণ তার মনোযোগ সহকারে পড়া দরকার এটা হ্যাভ টু দিলে হবে না কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা কি পেলাম হ্যাজ টু আমরা যখন বোর্ডটা সলভ করব তখন আবার বোর্ডে লিখে আমরা দেখাবো এখন হ্যাঁ এটা ছিল হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু লেখছো এটা তারপর would rather কি আছে would rather দেখো এর মানে কি বরং ভালো এরপরে শূন্যস্থানের পরে যেটা সিস্টেম থাকবে সেটা হচ্ছে এটা যে শূন্যস্থানে পড়বে তারপরে শূন্যস্থানের পরে ভার্বের ওয়ান ডট ডট এখানে কি উল্লেখ থাকবে দেন উল্লেখ থাকবে অর্থাৎ শূন্যস্থানের পরে ভার্বের ওয়ান থাকবে প্লাস ডট ডট তার ওই ক্লোজটাতে
দেন উল্লেখ থাকবে। কি থাকবে? শূন্যস্থানের পরে ভার্বের ওয়ান থাকবে এবং ওই ক্লোজটাতে কি উল্লেখ থাকবে? দেন। যেমন হি ডাই দেন বেক। তাহলে কি হবে? সামনে বসো, বেঞ্চটা ফিল করে বসো। হি ডাই দেন বেক। এই দেখো শূন্যস্থানের পরে কি আছে? ভার্বের ওয়ান আছে না, তারপরে এখানে কি আছে? দেন উল্লেখ করা আছে। তার মানে হি উড রাদার কি হবে? হি উড রাদার, হি উড রাদার, উড হি উড রাদার, হি উড রাদার ডাই দেন বেক। তার কি ভিক্ষা করার থেকে মরে যাওয়াই, তার ভিক্ষা করার চেয়ে মরে যাওয়াই ভালো। তাহলে এটা হচ্ছে বরং একটা থেকে আরেকটা ভালো, এরকম বোঝাতে আমরা উড রাদার ব্যবহার করব। তারপর দেখো উড ইউ মাইন্ড, কি লিখবো আমরা? উড ইউ মাইন্ড। হ্যাঁ, এটা বসে কাউকে অনুরোধ করতে, অনুরোধ করতে, কি করতে? অনুরোধ অথবা অনুমতি, অনুমতি, অনুরোধ বা অনুমতি অর্থে বসে। উড ইউ মাইন্ড অনুরোধ অথবা অনুমতি অর্থে বসে। কারো কাছ থেকে অনুমতি চাইতে অথবা কাউকে অনুরোধ করতে, কোনো কিছুর জন্য অনুরোধ করতে। এটা স্ট্রাকচারটা হচ্ছে শূন্যস্থানের পরে ভার্বের ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন ডট ডট, শেষে কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। শেষে কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। তার মানে শূন্যস্থানের পরের যে ক্লোজটা থাকবে সেই ক্লোজে অর্থাৎ পরের অংশে ভার্বের ওয়ান প্লাস আইএনজি থাকবে, তারপরে কি থাকবে? এক্সটেনশন প্লাস শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অনুরোধ বা অনুমতি অর্থে বসে, অনুরোধ বা অনুমতি অর্থে বসে। হ্যাঁ, এবং উড ইউ মাইন্ডের পরে শূন্যস্থানের পর ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। সেই ক্ষেত্রে আমরা বসবো কি? উড ইউ মাইন্ড। যেমন এরকম ওপেনিং দা উইন্ডো, শেষে কোয়েশ্চেন মার্ক আছে। এখানে আমাদের হবে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। এই যে ভার্বের সাথে কি আছে? আইএনজি। অনুরোধ করা, কাউকে আমি অনুরোধ করতে বুঝালাম যে কি জানালাটা খুলে দাও। ধরো রুমের মধ্যে একটা বাজে গ্রান আসছে, দয়া করে কি করো? জানালাটা খুলে দাও। এরকম আমরা উড ইউ মাইন্ড হচ্ছে অনুমতি বা অনুরোধ করতে বসে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। ক্লিয়ার? তারপরে দেখো পরের যে ক্লোজটা আছে সেটা হচ্ছে লেট অ্যালোন। লেট লেট অ্যালোন মানে হচ্ছে কয়েকটা অর্থ দেওয়া যায়। আমরা লিখবো তু দূরের কথা, দূরের কথা, অথবা লিখতে পারবো বাবা যায় না, চিন্তা করা যায় না, চিন্তা করা যায়। লেট অ্যালোন মানে হচ্ছে তু দূরের কথা, বাবা যায় না, অথবা চিন্তা করা যায় না, এরকম অর্থে বসে। অর্থাৎ লেট অ্যালোন যুক্ত দুটি ক্লোজ বিপরীত অর্থে দেবে। যেমন এটার পরিবর্তে ওইটা। এক্সাম্পল স্বরূপ হতে পারে যে বৃদ্ধ মানুষটি 1 কিলোমিটারই হাঁটতে পারে না, 5 কিলোমিটার তো দূরের কথা। আমার কাছে 10 টাকাই নাই, 10,000 তো দূরের কথা। আমি একটা শার্টই কিনতে পারি না, গাড়ি তো দূরের কথা। অর্থাৎ গাড়ি কেনার কথা তো ভাবাই যায় না, এরকম অর্থে আমাদের বসে। যেমন হি cannot walk a mile 5 miles. সে he cannot walk, সে হাঁটতে পারে না a mile, 1 মাইলে সে হাঁটতে পারে না। let alone, হ্যাঁ, let alone 5 miles, 5 মাইল তো দূরের কথা। তো এরকম ভাবে আমরা
ক্লোজগুলো লিখতে পারি। আমরা বোর্ডটাকে সলভ করব, তার আগে আমরা ফ্রেজের শব্দগুলো এবং ব্যবহারগুলো জেনে নিচ্ছি। ঠিক আছে, লেখা হয়েছে, তারপর দেখো হেড ব্যাটার। হেড ব্যাটার, হেড ব্যাটার এটা উচিত অর্থে বসে। কি অর্থে বসে? উচিত অর্থে বসে। হেড ব্যাটার উচিত অর্থে বসে। কি অর্থে বসে? উচিত অর্থে বসে। তাহলে আমরা কেমন উচিত? তোমার কোনো কিছু করা উচিত, তুমি অসুস্থ, তোমার কি করা উচিত? ডাক্তার দেখানো উচিত। তাহলে কি হবে? ইউ কম ইন এ ডক্টর। অথবা তোমার বাবা মাকে সম্মান করা উচিত, তাই না? তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত, শিক্ষকদের কথা মানা উচিত। এরকম অর্থে আসলে আমরা কি লিখবো? ওর হেড ব্যাটার। কি লিখবো আমরা? হেড ব্যাটার। দেখো স্ট্রাকচারটা হচ্ছে হেড ব্যাটারের পরে শূন্যস্থানের পরে ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন বসে, যেমনটাতে আমরা হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু তে পেয়েছিলাম। কিন্তু ওইখানে অর্থ ছিল দরকার বা বাধ্যকতা, আর এখানে অর্থ হচ্ছে উচিত, কোনো কিছু করা উচিত অর্থ হইলে সেক্ষেত্রে আমরা বসাবো হেড ব্যাটার। এটা স্ট্রাকচার হচ্ছে শূন্যস্থানের পরে ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন থাকবে। ওই ভার্বটা দিয়ে শূন্যস্থানটা দিয়ে কি বোঝাবে? কোনো কিছু দরকার বা এখানে উচিত অর্থে ব্যবহার করবে, তখন সেক্ষেত্রে আমরা বসাবো হেড ব্যাটার। ক্লিয়ার? বুঝতে পারছো? তারপরে দেখো as soon as, as soon as অথবা as as long as। এটার মানে হচ্ছে যতদিন, যতক্ষণ, যতক্ষণ, ঠিক আছে, ইত্যাদিতে যত বসে, অথবা যে পর্যন্ত, অথবা কি বসবে? যে পর্যন্ত। তাহলে আমরা কি দেখলাম? as soon as অথবা as long as, যতক্ষণ, যতদিন। as soon as দ্বারা বুঝবো যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ, বা যত দূর সম্ভব। কি হবে? যত দূর সম্ভব, অথবা যে পর্যন্ত, অথবা কি বসবে? যে পর্যন্ত। এরকম গরিবরা কষ্ট করবে যে পর্যন্ত তারা কি না হয়? শিক্ষিত না হয়। যে পর্যন্ত তারা শিক্ষিত না হয় ততদিন কি করবে? কষ্ট করবে। এই ক্ষেত্রে আমরা as soon as বসাবো। যেমন the poor will continue to suffer, continue to suffer dash they are illiterate। অর্থাৎ গরিবরা কি করবে? কষ্ট করবে, দুর্দশা ভোগ করবে। কতদিন? যতদিন বা যে পর্যন্ত দে আর ইলিটারেট, তারা কি থাকবে? মূর্খ থাকবে বা অশিক্ষিত থাকবে। তাহলে সেই ক্ষেত্রে হবে as soon as। বুঝতে পারছো? তোমার খাতা কোথায়? হোয়াট ইফ, তারপরে দেখবো হোয়াট ইফ। এর মানে হচ্ছে কেমন হয় যদি, অথবা কেমন হতো যদি। কেমন হয় যদি অথবা কেমন হতো যদি, কেমন হয় যদি অথবা কেমন হতো যদি। তাহলে হোয়াট ইফ মানে হচ্ছে কেমন হয় যদি বা কেমন হতো যদি। ফার্স্ট টেন্সে হলে কেমন হতো যদি, এর মানে হচ্ছে কেমন হয় যদি কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে বসবে। অর্থাৎ শূন্যস্থানের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসবে, শেষে কি থাকবে? একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। অর্থাৎ শূন্যস্থানের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে, তার আগে শূন্যস্থান থাকবে, এবং ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে একটা কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। তখন আমরা বুঝতে পারবো এখানে কি বসবে?
হোয়াট ইফ, হোয়াট ইফ কেমন, আমরা একটা এক্সাম্পল দিতে পারি এই জায়গায়, যেমন উই মেড অ্যান অ্যাক্সিডেন্ট, উই মেড অ্যান অ্যাক্সিডেন্ট, শেষে কোশ্চেন মার্ক থাকবে। এর মানে হচ্ছে কেমন হয় যদি বা কেমন হতো যদি উই মেড অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে কি হবে হোয়াট ইফ, কেমন হতো যদি উই মেড অ্যান অ্যাক্সিডেন্ট, আমরা একটা অ্যাক্সিডেন্ট করতাম, অথবা কেমন হতো যদি আমরা আকাশে উঠতে পারতাম, তাই না? হোয়াট ইফ উই ফ্লাই ইন দ্য স্কাই, আমরা যদি আকাশে উড়ি তাহলে কি হবে, কেমন হবে বা কেমন লাগবে। এটার পরে ভার্বের যে কোনো ফর্ম বসতে পারে, অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে কি থাকবে, এই কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। আর এই যে সাবজেক্টের পরে ভার্ব ভার্বের যে কোনো ফর্ম হতে পারে, প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, ক্লিয়ার? ভার্বের যে কোনো ফর্ম হতে পারে, প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, এবং সর্বশেষে কি থাকবে, একটা কোশ্চেন মার্ক থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, হোয়াট ইফ। তারপর দেখো ওয়াজ বর্ন, দেখা যাবে তো, সমস্যা নেই, কেমন হয় যদি ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, কখনো কখনো লেখা থাকবে বি বর্ন, বি বর্ন, কখনো কখনো কি লিখতে পারে, বি বর্ন, ওইটাকে আমরা পরিবর্তন করে লিখতে হবে ওয়াজ বর্ন, ঠিক আছে? কি লিখতে হবে, ওয়াজ বর্ন। এই ওয়াজ বর্ন সাধারণত বসে কোনো ব্যক্তির জন্ম স্থান অথবা জন্ম সাল অথবা কোন পরিবারে জন্মগ্রহণ করছে এরকম একটা পরিবারের কথা উল্লেখ থাকতে পারে। জন্মস্থান, জন্মসাল অথবা কোন একটা পরিবার, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছে একটা সফিস্টিকেটেড হিন্দু পরিবারে, তাই না? এটা উল্লেখ থাকতে পারে। কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে, এরকম কথাগুলো উল্লেখ থাকতে পারে, তাই না? এই কথাগুলো থাকতে পারে, যেমন হি ইন 1920, তাহলে আমরা কি লিখতে পারবো, যদি বঙ্গবন্ধুর নামে কোনো প্যাসেজ থাকে সেখানে লেখা থাকবে কি, হি ওয়াজ বর্ন, তাহলে কি হবে 19 কত 20, 1920 সাল, তাই না? এর একটা সাল দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে লিখতে পারবো ফ্রেজ ওয়ার্ড হিসেবে বসতে পারবে ওয়াজ বর্ন, কি হবে ওয়াজ বর্ন, তাহলে হবে হি ওয়াজ বর্ন ইন 1920, হি ওয়াজ বর্ন ইন 1920, এই ক্লোজের ক্ষেত্রে আমরা বসাবো ওয়াজ বর্ন, কি হবে ওয়াজ বর্ন। তারপরে আছে দিয়ার, দেখো ইট এত অথবা দিয়ার, ইট অথবা দিয়ার, আমরা এখন দিয়ারটা নিয়ে আলোচনা করব। দিয়ার, দিয়ার মানে কোনো কিছু আছে অর্থে বসে, কোনো কিছু বা কোথাও কোনো কিছু আছে অথবা থাকা, কি কোনো কোথাও কোনো কিছু আছে অথবা থাকা অর্থে বসে, কোথাও কোনো কিছু আছে অথবা থাকা অর্থে বসে দিয়ার। যেমন আমাদের গ্রামে কি আছে, একটি মসজিদ আছে, আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি আমাদের গ্রামে কি আছে, একটি মসজিদ আছে, তাহলে আমরা লিখতে পারবো এই যে দিয়ার দিয়ে শুরু করতে পারবো, বাক্যটা কি দিয়ে শুরু করতে পারবো, দিয়ার দিয়ে শুরু করতে পারবো। হ্যাঁ হ্যাঁ আজকে গ্রুপে পেয়ে যাবো, কালকেটা দেইনি, কালকে সাউন্ড একটু সমস্যা ছিল, আজকে ইনশাল্লাহ আজকে থেকে সবকিছু ওকে চলতেছে, সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ তোমরা যা কিছু বলতেছো এটা আমার একটা ক্লাস, যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, তোমাদের কথাগুলো রেকর্ড হচ্ছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ আমাদের ক্লাস, তাই না? হ্যাঁ মানে কোথাও কোনো কিছু আছে, কোনো কিছু কি আছে বা থাকা অর্থে বসে, কোনো কিছু আছে বা থাকা অর্থে বসে, বুঝতে পারছো? কোথাও কোনো কিছু আছে বা থাকা অর্থে বসে, যেমন আমরা লিখতে পারবো, এটা মার্কারটা কালি ঢুকাইলাম তারপর সমস্যা করতেছে, যেমন দেয়ার, এখানে আমরা লিখতে পারবো এই শূন্যস্থান থাকবে এইখান থেকে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ, কি হবে দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ, এই ক্ষেত্রে এখানে আমরা দেয়ার দিয়ে শুরু করবো, অর্থাৎ দেয়ার যেখানে বসবে ওই সেন্টেন্সের সাবজেক্টটা উল্লেখ করা থাকবে না, কি থাকবে না,
আমরা সাধারণত জানি সেন্টেন্স শুরু হয় প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এক্সটেনশন। তো ওইখানে প্রথমে শূন্যস্থানের ড্যাশ থাকবে, তারপরে আমরা একটা ক্লোজ পাবো এখানে ভার্ব থেকে বাকি অংশটা। তাহলে হবে কি দেয়ার, সেখানে বসবে দেয়ার। ইটের ব্যবহারটাও ঠিক সেম। দেখো ইট, ইট অর্থ হচ্ছে ইহা, ইট অর্থ ইহা। এটা হচ্ছে যে সকল সেন্টেন্সের সাবজেক্ট সহজে আমরা খুঁজে পাই না, যেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা বলবো কি ইট ইজ রেন। এই ইট সাবজেক্ট বলবে তখনই যখন কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সময়, দূরত্ব, কি বললাম, সময়, দূরত্ব এবং পরিমাণ, এই সকল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে আমাদের ইট। যেমন বৃষ্টি হচ্ছে বা 5 টাকা কেজি, এই সকল ক্ষেত্রে আলু কয় টাকা কেজি এখন? 70 টাকা কেজি। 70 টাকা, 80 টাকা, 60 টাকা, তাই না? তা আমি কি বলতে পারবো, আলু 70 টাকা কেজি, তাহলে ইট ইজ 70 টাকা পার কেজি। তাহলে কেজি কত টাকা কেজি? 70 টাকা কেজি। সেই ক্ষেত্রে আমরা ইট বসাবো। তাহলে আমরা বললাম ইট এবং দেয়ারের ব্যবহার। এটার ক্ষেত্রেও কি হবে, শুরুতে শূন্যস্থান থাকবে। কি থাকবে? শুরুতে শূন্যস্থান। আর এইখানেও কি থাকবে সেন্টেন্সে? শুরুতে শূন্যস্থান। ক্লিয়ার? এখানের সেন্টেন্সে শুরুতে শূন্যস্থান, এই ইটের ক্ষেত্রেও এবং দেয়ারের ক্ষেত্রেও কি হবে, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকবে, তারপরে বাকি অংশ থাকবে। হ্যাঁ, ইট এবং দেয়ারের ক্ষেত্রে শুরুতে শূন্যস্থান থাকবে। এছাড়াও কিছু ক্লোজ আছে, যেমন নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলো থাকবে। আমরা পরবর্তী ক্লাসে 2টা ক্লাস থাকবে এর উপর, পরবর্তী ক্লাসে বাকি ক্লোজ গুলো করবো। আজকে ঢাকা বোর্ড 2018 সালে ক্লোজ প্রশ্নটাকে সলভ করব। ঠিক আছে? দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, কোশ্চেন নাম্বার 1, উই পে এ ভিজিট টু কক্সবাজার দেন সুন্দরবন। দেখো এটা তোমরা ইজিলি বুঝতে পারবা। কোশ্চেন নাম্বার যেটা এ, এখানে আছে উই ড্যাশ পে এ ভিজিট টু কক্সবাজার দেন। আমার আর সামনে যাওয়ার দরকার নেই। দেখো এখানে কি আছে, দেন। আমার যে ট্রিক্স গুলো ছিল পেয়ে গেছি। শূন্যস্থানের পরে ভার্বের কি আছে, 1, ভার্বের 1। তারপরে দেখো এই সেন্টেন্সে কি দেন উল্লেখ আছে, তাই না? তার মানে হচ্ছে আমরা ভার্বের 1 প্লাস দেন পেয়ে গেছি। আমরা কি লিখতে পারবো এখানে, উড রেদার, উড রেদার। ক্লিয়ার? এই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নাম্বার বি দেখো, বলছে দ্য স্টর্ম ওয়াজ রেগিং ভায়োলেন্টলি, মানে যে ঝড়টা খুব চরম ভাবে কি করতেছিল, বইতেছিল। উই গট আউট ইট অ্যাবেটেড, উই গট আউট ইট অ্যাবেটেড, উই গট আউট ইট অ্যাবেটেড। ক্লাসে আসো, ক্লাসে আসো। উই গট আউট ইট অ্যাবেটেড আমরা এখন করে নিব। তাহলে এটা হচ্ছে বি, বি নাম্বারের। উই গট আউট ইট অ্যাবেটেড। দেখো আমরা বাইরে যাব যখন এটা কমবে, যখন এটা কি কমবে, যখনই এটা কমবে। আমরা লিখছিলাম as soon as, যখনই। as soon as মানে কি যখনই। তাহলে এখানে হবে as soon as, কি হবে, যখনই। as soon as মানে কি যখনই, অর্থাৎ যখনই এটা কমবে তখনই আমরা কি করব, লিখে নেব যখনই। আমরা বাইরে যাব যখনই বৃষ্টিটা কি করবে, কমবে। অর্থাৎ এটা দুইটা ক্লোজের ঠিক মাঝখানে বসবে। এর অর্থ হবে যখনই, as soon as মানে যখনই বোঝাবে। বৃষ্টিটা যখনই কমবে আমরা কি করব, বাইরে যাব। বলছে বাইরে অনেক জ্বর হচ্ছে, যখনই জ্বরটা কমবে তখনই আমরা কি করব, বাইরে যাব। ক্লিয়ার? পরের কোশ্চেনটা, ক্লাসে কিন্তু সবাইকে বই নিয়ে আসতে হবে। দেখো 2018 সালের বোর্ড, 2018 সালের কম্বাইন বোর্ড, ঢাকা বোর্ড যেটা আছে, ঢাকা, দিনাজপুর, যশোর এবং সিলেট বোর্ড সম্মিলিত যে বোর্ডটা, 18 সালের ঢাকা বোর্ড। দেখো হ্যাঁ, কসিট
এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে 2 নং কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, প্রথম প্রিপোজিশন। তারপরে একটু চেপে বসো, চেপে বসো, একটু চেপে বসো, জায়গা দাও, বসে পড়ো, দ্রুত বসে পড়ো। আচ্ছা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে, শোনো, পরের কোশ্চেন হচ্ছে ফারদিন ওয়াজ বুস্টফুল টু হিজ আঙ্কেল, হি টক্স দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল। ফারদিন তার আঙ্কেলকে নিয়ে খুবই কি গর্বিত, অর্থাৎ চাপা মারে, কি মারে, চাপা মারে, সে খুব চাপা মারে। কেন? কোনটা? এটা দেখো, এটা হচ্ছে as soon as, এর মানে হচ্ছে যখনই। দেখো উই গট আউট, আমরা বাইরে যাব, যখনই এটা কমবে। এবেজ শব্দের অর্থ হলো কমা, কমে যাওয়া, বৃষ্টি কমে যাওয়া। হ্যাঁ, ডিক্রিজ মানে কমা, আমরা গ্রাফ চারে লিখি না, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ কমে যাওয়া। ডিক্রিজের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এবেজ। কি লিখতে পারবো? এবেটেড। তাহলে ফারদিন ওয়াজ ইজ অলওয়েজ বুস্টফুল টু হিজ আঙ্কেল, সবসময় তার এই আঙ্কেলকে নিয়ে কি করে, চাপা মারে। হি টক্স, সে এমন কথা বলে, দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি, যেন তারাই সবচেয়ে কি শক্তিশালী। তাহলে আমরা সি নাম্বারে কি লিখতে পারবো? হি টক্স দে ওয়ার। দেখো আমরা এইখান থেকে কিন্তু বুঝে গেলাম, আর দরকার নাই। এখানে টক্স হচ্ছে ভার্বের লগে এস বাই এস, প্রেজেন্ট সিম্পল টেন্স, আর এখানে ওয়ার দ্বারা বোঝায় ফার্স্ট সিম্পল টেন্স। তার মানে দুইটার মাঝখানে আমরা কি বসবো? এস ইফ অথবা এস দো। ইয়া, এই দুইটার মাঝখানে আমরা কি বসাতে পারবো? এস ইফ অথবা এস দো। এটা রেকর্ড ক্লাসটা আছে একবার শুরু থেকে, প্রত্যেকটা ফ্রেজের অর্থ সহ ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে আমি একটা বোর্ড কমপ্লিট করে দিচ্ছি। সে বলে, কথা বলে এমন ভাবে যেন, দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ইন দ্য কান্ট্রি, যে বোর্ডে দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে ওইখানে। আমি এটা 18 সালের কনসেপ্ট, আমি প্রশ্নটা করে দিচ্ছি, তোমরা বাসায় গিয়ে মিলিয়ে নিবা যখন বোর্ড করতে যাবা। আচ্ছা দিও আমাকে ক্লাসের দেখাই, বইটা কি কি সমস্যা নিয়ে আসছো, বইটা সবই বুঝবা, আমি বুঝাই দিব না, সমস্যা নেই। আচ্ছা এরপরে কোশ্চেনটা দেখো, মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আমার কলেজটা আমাদের বাসা থেকে একটু দূরে। আই ওয়াক এ লং ওয়ে টু মাই কলেজ, তাহলে কি হবে? ডি নাম্বার কোশ্চেন, মাই হাউস, তাহলে আই ওয়াক ড্যাশ ওয়াক টু গো টু মাই কলেজ। একটু চেঞ্জ হলো, সমস্যা না, আমি তোমাকে জাস্ট নিয়মটা দেখাচ্ছি। আমাকে অনেকটা রাস্তা হাঁটতে হয় অথবা গো হয়, একটা লং ডিস্টেন্স আমাকে কি করতে হয়? হাঁটতে হয়, টু গো টু মাই কলেজ, আমার কলেজে যাওয়ার জন্য আমাকে কি করতে হয়? একটা লম্বা রাস্তা হাঁটতে হয়। তাহলে হ্যাভ টু কি হবে? হ্যাভ টু কি বসবে এখানে? হ্যাভ টু। আই হ্যাভ টু ওয়াক, আমাকে হাঁটতে হয় একটা দীর্ঘ রাস্তা, টু গো টু মাই কলেজ, আমার কলেজে যাওয়ার জন্য আমার কি করতে হয়? একটা দীর্ঘ রাস্তা হাঁটতে হয়, এইখানে হবে হ্যাভ টু। তারপরে জসিমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট, তাহলে তার নাম কি? আমাদের পল্লী কবির নাম কি? জসিমউদ্দিন। এই পল্লী কবি ইংরেজি কি? রুরাল পোয়েট। এখানে কি দিছে? রুরাল পোয়েট। এরপরে যে কোশ্চেনটা করছে এখানে, হি ইন 1903, তাহলে হবে হি কি হবে? হি ড্যাশ ইন 1903, কিছুক্ষণ আগে আমরা বুঝে আসছিলাম। তাহলে এখানে কি হবে? ওয়াজ বর্ন, অর্থাৎ এই কবির জন্ম সালটা বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? জন্ম সাল। সেক্ষেত্রে হবে হি ওয়াজ বর্ন ইন 1903। তারপরে কোশ্চেনটা হচ্ছে ভেরি হট টুডে, ভেরি হট টুডে, এফ নাম্বার সম্ভব, তাই না? ই নাম্বার,
এফ নাম্বার, হ্যাঁ এফ নাম্বার করছে, এটা হচ্ছে নাম্বার, এরপর হচ্ছে এফ নাম্বার। হট ইজ আছে মানে ইজ হট, কি বলছে? হ্যাঁ ভেরি হট টুডে, ইজ ভেরি ভেরি হট They are টুডে। তাহলে হবে কি দেয়ার হবে না ইজ ইট হবে? ইট হবে, ইট হবে। দেয়ার হচ্ছে কোনো কিছু কোথাও থাকা অর্থে বসে, আর ইট হচ্ছে সময়, দূরত্ব, পরিমাণ অথবা কোনো কিছু। তো তাহলে ইট টুডে মানে কি আজ, আজকে বলছে অনেক গরম, তাহলে হবে কি ইট ইজ ভেরি হট টুডে। তাহলে এখানে কি হবে? ইট হবে। নেক্সট কোশ্চেনটা কি বলতো? জি নাম্বার, মারুফ ক্যান নট আর্ন 5 মার্কস। মারুফ কি করতে পারে না? বলছে এফ জি নাম্বার, মারুফ ক্যান নট কি হবে? আর্ন। মারুফ ক্যান নট আর্ন কত মার্ক? 50 মার্কস। ড্যাশ কত? কোথায় আছে? 80 মার্কস, 80 মার্কস। তাহলে সে 50 মার্কেই কি করতে পারে না, পায় না, সে 80 মার্ক তো দূরের কথা, কি হবে কেন? লেট এলোন। ঠিক আছে, তো দূরের কথা বোঝাবে, অত ভাবাই যায় না। যে 50 মার্কে পায় না, সে 80 মার্ক কিভাবে পায়? এরকম ডিসটেন্স হলে আমরা সেই ক্ষেত্রে বসাবো কি? লেট এলোন। তারপরে এস নাম্বারটা দেখো, এস নাম্বারটা কি বলছে? এস নাম্বার কোশ্চেনটা বলছে, এটা কি লেখছে বলতো? আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। আমাদের চারপাশে, বাড়ির চারপাশে অনেক কি আছে? আম গাছ আছে। কোথাও কোনো কিছু আছে বা থাকা হলে আমরা অর্থ কি লিখবো? দেয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হাউস। ওটা লিখলাম না, তোমরা বুঝে নিও, কিছু কথা বুঝে নিতে হয়, ওইটা তোমরা বুঝে নিও। বাকি অংশটা আমি লিখি নাই। হ্যাঁ, তোমরা যেহেতু বোর্ড পড়ার সময় বোর্ডটা নিয়ে বসবা এবং দেখে দেখে প্র্যাকটিস করবা, তখন এটা শর্টটা লিখতে হয় না আর কি। তারপরে কোশ্চেন, হ্যাঁ 10টা করে থাকে। তার বলো, এটা বোর্ডটা শেষ করি পরে বলিস। তারপরে কোশ্চেনটা বলো। এটা 5 মার্কস। দেখো কি বলছে, হ্যাঁ 10টায় পাস। কি বলছে? ফায়াজ সিমস টু বি উইক। ফায়াজকে কি মনে হচ্ছে? দুর্বল মনে হচ্ছে। ফায়াজকে কি মনে হচ্ছে? চেপে বসো একটু। দুর্বল মনে হচ্ছে কেন? হি কনসাল্ট এন এক্সপেরিয়েন্স ডক্টর। তাকে কি করা উচিত? তাকে একজন ডাক্তার দেখানো উচিত। অর্থাৎ আমরা বলছিলাম উচিত অর্থে বসলে কি বসবে? কনসাল্ট এন এক্সপেরিয়েন্স ডক্টর। নাকি লেখছে বলতো? কনসাল্ট এন এক্সপেরিয়েন্স ডক্টর, এন এক্সপেরিয়েন্স ডক্টর। তাহলে হচ্ছে হি হ্যাড বেটার, তার উচিত অর্থে বসছে। এখানে কি অর্থে বসছে? উচিত অর্থে বসছে। তার উচিত কি করা? একজন ভালো দক্ষ ডাক্তার দেখানো উচিত। তাহলে আমি বলছিলাম কোনো কিছু উচিত অর্থ হইলে হ্যাড বেটার, আর বাধ্যবাধকতা বা দরকার অর্থ হইলে সেটা হবে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু। লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে নাম্বার, তাই না? লাস্ট কোশ্চেনটা কোনটা? জি, এটা ছিল আমাদের আই নাম্বার। কি ছিল এটা? আই নাম্বার। আমরা যে নাম্বার কোশ্চেনটা দেখবো। যে নাম্বার কি বলছে বলো তো? হ্যাঁ, দ্য রিভার ইজ কাম, মানে নদীটা কি? শান্ত। ড্যাশ উই সুইম ইন দ্য রিভার। দেখো এই শূন্যস্থানের পরে লেখা আছে উই সুইম ইন দ্য রিভার। নদীটা অনেক শান্ত। দেখো আমি যদি আগের মতো চিন্তা করে দেখি, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সটেনশন আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে কি আছে? একটা কোশ্চেন মার্ক আছে। সেই দিকে চিন্তা করলে আমরা কি বলছিলাম? হোয়াট ইফ বসে। কি বসে? হোয়াট ইফ, মানে কেমন হয়। কেমন হয় কি বসে এখানে? হোয়াট ইফ, কেমন হয়। উই সুইম ইন দ্য রিভার, যদি আমরা নদীতে কি করি? সাঁতার কাটি। নদীটা অনেক শান্ত। কেমন হয় যদি আমরা নদীতে কি করি? সাঁতার কাটি। হোয়াটস ইট লাইক, কেমন হয়। আবার হোয়াট ডাজ লুক লাইক,
এই ফ্রেজগুলো আমাদের বাকি যেহেতু দেখতে কেমন। আমরা এই বোর্ডে তোমার 2018 সালে যে বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে এইগুলো আজকে আলোচনা করছি। আর বাকি যে ফ্রেজগুলো আছে আজকে একটু দেখিয়ে দিচ্ছি, কয়েকটা ফ্রেজ লিখে দেই। 18 সালে ক সেট, ক সেটে 4টা বোর্ড আছে দেখো, ঢাকার সাথে দিনাজপুর আছে, সিলেট আছে, আর মনে হয় যশোর আছে। আর কয়েকটা ফ্রেজ বাকি আছে, সেই ফ্রেজগুলো আমি লিখে দিচ্ছি। যেমন আছে কি, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এর মানে হচ্ছে দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন। এক কথায় পাখি দেখতে কেমন, মানুষ দেখতে কেমন, গরু দেখতে কেমন, এরকম কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আর একটা আছে হোয়াটস ইট লাইক। দেখো এটা হচ্ছে, এটা মনে রাখবা, এটা ডাবল শূন্যস্থান থাকলে কয়টা, ডাবল, দাঁড়াও, শূন্যস্থান, ডাবল শূন্যস্থান যেখানে থাকবে সেখানে আমরা কি বসাবো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর একটা হচ্ছে হোয়াটস ইট লাইক। কি আছে একটা, হোয়াটস ইট লাইক। এইখানে কিন্তু শূন্যস্থান কয়টা পাবা তুমি, একটাও পেতে পারো, কখনো কখনো দুইটাও হতে পারে। হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, এটা কখনো একই সাথে বসতে পারে, অথবা এই ইটটাকে চেঞ্জ করে হোয়াটস ডট ডট লাইক বসতে পারে। এর মানে হচ্ছে কেমন, এর মানে হচ্ছে কি কেমন, তবে এটা দেখতে কেমন না, কোনো কিছু করতে কেমন। যেমন ফ্যানের বাতাস খাইতে কেমন, ওটা কি দেখা যায়, ওইটা অনুভূতি। হ্যাঁ, ডাবল শূন্যস্থান এটার ক্ষেত্রেও হতে পারে, এটার ক্ষেত্রেও কি এমন হতে পারে, হোয়াটস ইট লাইক, অথবা এখানে ইটটা দেওয়া থাকতে পারে, একটা ক্লোজও আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটা অর্থ হচ্ছে কেমন, হোয়াটস ইট লাইক কেমন। আর এটা হচ্ছে দেখতে, কোনো কিছু দেখতে কেমন, বস্তু, কোন বস্তু কি দেখতে কেমন, অর্থাৎ এই ক্ষেত্রে হলো দেখতে কেমন, এটা বস্তু। আর এই ক্ষেত্রে হচ্ছে কেমন, সেটা হবে অনুভূতি। অনুভূতি কি হবে, অনুভূতিটা কেমন, এটাও অর্থ হচ্ছে কেমন, তবে সেটা হবে কি অনুভূতি। যেমন হোয়াটস ইট লাইক উই সুইম ইন দ্য রিভার, বা হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার। দেখো এরপরে এই লাইকের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক হবে শেষে। এটা একটা স্ট্রাকচার। আর এই ক্ষেত্রে হবে ডাবল শূন্যস্থান, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আর হোয়াটস ইট লাইক এরপরে হচ্ছে শূন্যস্থান প্লাস না, হোয়াটস ইট লাইক মানে কেমন, এরপরে শূন্যস্থানের পরে যে ভার্ব থাকবে সেই ভার্ব প্লাস আইএনজি থাকবে, এবং এক্সটেনশন সর্বশেষ কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। তাহলে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, বলো। আমরা জানি সাবজেক্ট প্লাস দেন প্লাস এক্সটেনশন, তো সবগুলোতে একই থাকে, কিন্তু এই জায়গায় দেনটাকে কেমনে দিবেন, কোনটা, হ্যাঁ এই যে দেন বলছি কিভাবে বলছি, সরি জি তো দেন না মানে ই উড রাদার বলছি। দেখো এটা মিনিং এর উপর ভিত্তি করছে। ক্যান আই স্মোক হিয়ার, সে বলছে আমি এখানে স্মোক করতে পারি, ইউ ডিডন্ট, না আপনি এটা করতে পারবেন না, বরং এটা নো স্মোকিং জোন, এখানে ধূমপান নিষেধ। এই যে ইউ ডিডেন্ট, আপনি করতে পারবেন না, উড রেদার ইউ ডিডেন্ট, আই উড রেদার ইউ ডিডেন্ট, আমি আপনাকে সেটা এখানে পারমিশন দিতে পারবো না। এটা কিছু কিছু ক্ষেত্রে মিনিং এর উপর ভিত্তি করেও চেঞ্জ হতে পারে। এটা রিয়ার, এটা কোন বোর্ডে আসছে, এটা কোনো বোর্ড কোশ্চেন, হ্যাঁ একটা বোর্ডে। শুনো, কখনো এই ফ্রেজগুলোর শব্দের অর্থ কখনো কখনো ভিন্নভাবে বসতে পারে, বুঝতে পারছো? আর সবাইকে ধন্যবাদ। আমাদের এই ক্লাসটা তোমরা যারা যারা করো না তারা ভিডিওতে পেয়ে যাবো পরবর্তীতে।